লতা দেবী এতদিন গ্রামে সুখে শান্তিতে বসবাস করছিলেন। গ্রামের সবজি, খাবার দাবার এসবের প্রতি তার আলাদা রকমের আকর্ষণ ছিল। এরকম সুখেরই দিন কাটাচ্ছিল। কয়েক বছর পর তার দুই ছেলে পলাশ এবং প্রীতম শহরে চাকরি পায় এবং মাকে ও বোন মিতুকে সঙ্গে করে নিয়ে শহরে আসে। শহরে আসার পরও তিনি তার গ্রামের পুরনো সবজির তরকারি এসব ভুলতে পারতেন না এবং শহরের মানুষজনের সাথে তার একটা নীরব দ্বন্দ্ব এই নিয়ে লেগেই থাকতো। এমনই একদিন প্রতিবেশী রমা দেবী তাকে ব্রোকলি মাঞ্চুরিয়ান দিতে আসে। কই গো দিদি, কি করছো? বাড়িতে ব্রোকলি দিয়ে মাঞ্চুরিয়ানটা বানিয়েছিলাম, ভাবলাম তোমাদেরকেও দিয়ে আসি। আমার ছেলে মেয়েরা তো এটা খেতে খুব ভালোবাসে। তুমি খেয়ে দেখো, নতুন জিনিস কেমন লাগে বলো। তোমাদের গ্রামে তো এসব হয় বলে মনে হয় না। না, গ্রামে এসব অদ্ভুত জিনিসপত্র রান্না হয় না, তাই তো আমরা এত সুস্থ আর সবল রয়েছি। তোমাদের মতো এই অদ্ভুত মশলাদার খাবার খেলে কবেই হাসপাতালে চলে যেতাম তার ঠিক নেই। আমি এসব খাবার খাই না, আর আমার ছেলে মেয়েরাও এসব খাবার পছন্দ করে না। তুমি এসব নিয়ে যাও। সে কি গো, আমি হাতে করে নিয়ে এসেছি, অন্তত খেয়ে দেখো। যদি ভালো না লাগে তাহলে খেতে হবে না। আমি তো আর জোর করে তোমাকে খাওয়াতে পারবো না। কি আশ্চর্য ব্যাপার বলো তো, আমি তো বলছি আমি খাবো না। আর হ্যাঁ, আমার ছেলে মেয়েরাও না এইসব আজে বাজে খাবারের ধারে কাছে যায় না। তোমার খাবারের বাটি তোলো আর এখান থেকে যাও। এভাবেই রমা দেবীকে প্রায় অপমান করেই লতা দেবী তার ঘর থেকে চলে যেতে বলেন এবং তিনি রাগ করে সেখান থেকে চলে যান। দূর থেকে দাঁড়িয়ে লতা দেবীর ছেলে পলাশ সবকিছুই দেখছিল। রমা দেবী চলে যাবার পর সে তার মায়ের কাছে আসে আর বলে, এইসব কি মা? কাকিমা আমাদের কত ভালোবাসে, আমাদের জন্য কত সুন্দর একটা খাবার নিয়ে এসেছে, তুমি কিনা ওনার সঙ্গে এরকম আচরণ করলে? আরে বাবা, তুমি না খেতে আমরা দুজন তো ছিলাম, আমরাই খেয়ে নিতাম। একে তো তুমি আমাদের জন্য কিছু ভালো মন্দ রান্নাও করো না, উপরন্ত কেউ যদি ভালোবেসে কিছু একটু দিতে আসলো সেটাও তুমি ফিরিয়ে দাও। বারে বাহ, এতদিন ধরে তোদের মা তোদের জন্য এত কিছু করে গেছে, টাটকা সবজি তুলে রান্না করে খাইয়েছে, কোনোদিনও বাজারে জিনিসপত্র খাওয়াইনি। যা করেছি নিজের হাতে তৈরি করে খাইয়েছি, আর আজ ওই রমার আজে বাজে খাবার দেখে তোর মাকে এভাবে কত শোনাচ্ছিস? ছাড়ো না দাদা, তুমিও না কি সব বলছো? মা কোনোদিনও এসব খাবার দেখেনি আর খাইওনি। এক তো খাবারটা হাতছাড়া হয়েই গেল, তার উপর কাকিমাও রেগে চলে গেলেন, আর জীবনে আমাদের জন্য কোনো ভালো মন্দ খাবার আনবেন বলে মনে হয় না। এই, তোরা তো দেখছি শহরে এসে এখানকার মানুষদের মতোই হয়ে যাচ্ছিস। কোথায় আমি তোদেরকে ভালো মন্দ খাইয়ে সুস্থ সবল আর ভালো রাখার চেষ্টা করছি, আর তোরা বারবার সেই খারাপ খাবারের দিকেই আগ্রহী হচ্ছিস। আমি তোদেরকে বলে দিচ্ছি, ওইসব খাবার খুব ক্ষতিকর। আমি থাকতে এই বাড়িতে শহরের কোনো খাবার আমি তুলতে দেব না। যখনই রান্না হবে সেদ্ধ শাকসবজি আর দেশি খাবার রান্না হবে, এই আমার শেষ কথা। এভাবেই লতা দেবী তার বাড়িতে কখনোই শহরে নতুন ধরনের খাবার তুলতে দিতেন না। ছেলেমেয়েরা অনেক সাধ্য সাধনা করে তার মাকে বোঝাতে পারেনি। এভাবেই দিন কাটে এবং একদিন রমা দেবীর ছেলে সুরেশের বিয়ের নিমন্ত্রণ আসে। নিমন্ত্রণের কথা শুনে বাড়ির ছেলেমেয়েরা সবাই খুব খুশি হয়ে যায়। দাদা, আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি এসেছে। এইবার আমরা মন ভরে ভালো মন্দ খেতে পাবো। রোজ রোজ মায়ের এই ঝিঙে, আলু পটল, বেগুন, কুদরি এসব খেয়ে খেয়ে না আমার তো খাবারের প্রতি অনীহা জন্মে গেছে। আমি তো অধীর আগ্রহ নিয়ে বিয়ে বাড়ির জন্য অপেক্ষা করছি। আমি একটা ভালো উপায় বার করেছি। দেখ, মা আমাদেরকে শহরের বাইরে খাবার খেতে দেয় না, তার কারণ হচ্ছে মা কোনোদিন নিজে এসব খাবার টেস্ট করেনি, আর টেস্ট করবো বা কি করে? মায়ের কাছে যদি কোনো খাবার নিয়ে আসে সঙ্গে সঙ্গে তো যুদ্ধ ঘোষণা করে দেবে। তাই জন্য বিয়ে বাড়িতে গিয়ে মাকে আমরা সকল মিলে শহরের খাবার খাওয়াবো। মা যদি একবার শহরের খাবারের টেস্ট পেয়ে যায় তাহলে আর ভুলতেই পারবে না। আরে বাহ দাদা, তোমার কি বুদ্ধি গো! ঠিক বলেছো, আমরা মাকে না বিয়ে বাড়ির সুস্বাদু খাবার খাওয়াবো, তারপর দেখবো মা কি করে এইসব দেশি খাবারের কথা মুখে আনে। এরপর সবাই মিলে বিয়ে বাড়িতে যায় এবং পলাশ একটি প্লেটে পিৎজা, বার্গার, শাহী পনির, তন্দুরি রুটি এসব নিয়ে এসে লতা দেবীর সামনে রাখে এবং তাকে খেতে বলে। এ কি রে, এ কি ধরনের খাবার তুই এনেছিস? তুই জানিস না আমি এসব খাবার খাই না। আমার জন্য ডাল ভাত সবজি এসব এনে দে। মা, তুমি কি বলছো বলো তো? আমরা গ্রামের বিয়ে বাড়িতে নেই যে ডাল ভাত সবজি রান্না হবে। এখানে শহরে না এইসব রান্নাই হয়, আর সবাই এগুলো খায়। ওই দেখো কত বয়স্ক বয়স্ক মহিলারা আইসক্রিম খাচ্ছে, মোমো খাচ্ছে, ফুচকা খাচ্ছে, আর তুমি তন্দুরি রুটি খেতে চাইছো না। একবার খেয়ে দেখো তো, তারপর বলবে কেমন খেতে। তোরা কি আমাকে পাগল পেয়েছিস? তোরা ভালো করে জানিস আমি এই ধরনের খাবার একদম খাই না, আর তোরা এগুলো আমাকে খাওয়ানোর জন্য জোর করছিস। আমারই ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল এই রমা তার ছেলের বিয়েতে এই অদ্ভুত খাবারগুলোই রান্না করবে,
কারণ ভালো মন্দ খেতে তো ওরা শেখেনি, তাহলে মানুষকে ভালো মন্দ করে খাওয়াবে কি করে? তার থেকে ভালো আমি আমার বাড়ি চলে যাচ্ছি। দুপুরের ভাত আছে, বাড়িতে গিয়ে দুটো ডাল বসিয়ে ভাত দিয়ে খাবো, তবেই আমার শান্তি হবে। এই বলে রমা দেবী বিয়ে বাড়ি ছেড়ে বাড়ি চলে আসেন। পেছন পেছন তার ছেলে মেয়েরাও না খেয়ে বাড়িতে চলে আসে। এদিকে তিনি সত্যি সত্যি ডাল ভাত খান। আহা, বাড়ির ডাল ভাত সবজিতে যা আছে তা কোনো বড় হোটেলের খাবারে নেই। এরা খাবারের স্বাদ বোঝে কি? ওই করেছে তো উল্টো পাল্টা জিনিসগুলো, কে খায় কে জানে। আমি তো ঠিক করে নিয়েছি, আমার ছেলে মেয়ের বিয়েতে আমি একেবারে শুদ্ধ দেশি খাবার রান্না করব। আহা, আমাদের গ্রামে যেমন হতো একেবারে বুনেদি খাবার, মুগের ডাল, মুড়ি ঘন্ট, সাদা চালের ভাত। দেখলে দাদা, মা তো আমাদের বিয়ের মেনুও ডিসাইড করে নিয়েছে। এবার আমাদের বিয়েতে এইসব রান্নাই হবে, এছাড়া আর কোনো কিছুই মা করতে দেবে না। হা হা হা, শুধু এটা বিয়ে নয়, এটা বিয়েরই মতো। ভালো করে শুনে রাখ, একটাও মিস হয়ে গেলে মাকে মনে করিয়ে দিবি। তোমার কি মাথা খারাপ? এই মেনু যদি আমার বিয়েতে হয় তাহলে তার থেকে ভালো আমি বিয়েই করব না। আমার বান্ধবীরা এসে এইসব খাবার খেয়ে হাসবে, তার থেকে ভালো আমি এমনিই ঠিক আছি। তুমি বিয়ে করো, বৌদি এলে অন্তত আমাদেরকে এই সমস্যার হাত থেকে রেহাই দেবে। কথাটা তুই খারাপ বলিসনি। সত্যিকারে যদি ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায় তাহলে বিয়েটা করতেই হবে দেখছি। তবে দেখে শুনে এমন বিয়ে করবে যেন সে ভালো ভালো আইটেম রান্না করতে পারে, না হলে আমাদের প্ল্যান কিন্তু সাকসেসফুল হবে না। এরপর কিছুদিন যায়। পলাশ তার অফিসের কলিগ মোনালির কথা তার মাকে এসে বলে এবং মোনালির ছবি দেখায়। ছবি দেখে লতা দেবী ছেলের বিয়েতে রাজি হয়ে যান এবং কয়েকদিনের মধ্যেই মোনালির সঙ্গে পলাশের বিয়ে হয়ে যায়। বিয়ের পর স্বামী, দেওর, ননদ বৌদিকে ঘিরে দাঁড়িয়ে আলোচনা শুরু করে। দেখো বৌদি, তুমি এই বাড়িতে নতুন এসেছো, জানি মায়ের ডান হাত হয়ে যাবে তুমি, কিন্তু তার আগেই তোমাকে সাবধান করে দিতে চাইছি, মায়ের মতো তুমি ওই দেশি সবজি, একঘেয়ে পুরানো খাবার এইসব রান্না করবে না প্লিজ। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্যই তোমাকে এই বাড়িতে আনা হয়েছে। তুমি আমাদেরকে ভালো ভালো টেস্টি ডিশ রান্না করে খাওয়াবে তো? প্রমিস করো এইসব ভুলবে না তুমি। এভাবে সবার কথা শুনে মোনালি হেসে ফেলে আর বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা এত টেনশন নিও না, আমি কালকেই তোমাদেরকে ভালো মন্দ জিনিস করে খাওয়াবো। আমার হাতের খাবার খেয়ে মাও না একেবারে আমাদের মতো হয়ে যাবে। মোনালির কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং মনে অনেক রকমের আশা নিয়ে সবাই সেই রাতে শুতে চলে যায়। পরের দিন সকালে মোনালি রান্নাঘরে যায় এবং তার শাশুড়িকে বলে, মা বলছি আজ তো আমার প্রথম রান্নার অনুষ্ঠান, আমি ভাবছিলাম একটু বাটার নান, চিলি পনির আর বাটার চিকেন রান্না করব, সঙ্গে একটু কেশর হালুয়া। এইসব কি বলছো বৌমা তুমি? এই ধরনের খাবার না আগে কোনোদিনও না আমাদের বাড়িতে হয়েছে আর না কখনো হবে। শোনো, তুমি সাদা বাটা ভালো করে রান্না করো, রান্নাঘরে ডাল, সবজি, মাছ সবকিছুই রাখা আছে, পুরো একেবারে বাঙালি দেশি খাবার রান্না করো। কোনো ধরনের উল্টোপাল্টা মশলা দিয়ে খাবার রান্না করার চেষ্টা করবে না কিন্তু। আরে আরে মা, আপনি বুঝতে পারছেন না, আসলে এইসবে আমার বিয়ে হয়েছে তো, আর আমি প্রথমবার রান্না করছি। এই ধরনের একঘেয়ে খাবার রান্না করলে কেউ খেতেই চাইবে না। অন্তত আজকে আমি এগুলো রান্না করি, কাল থেকে আবার সেই পুরনো খাবার করব। খবরদার বৌমা, আমার দেশি খাবারকে পুরনো একঘেয়ে একদম বলবে না, আর যদি কখনো বলেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমাকে যতটুকু বলা হয়েছে তুমি ততটুকুই করো। আমি যে যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখো আর সেগুলোই রান্না করো। সাদা ভাত, ডাল, সবজি, মাছের ঝোল, এর থেকে একটাও জিনিস বেশি নয় আর একটাও জিনিস কম নয়, বুঝেছো? শাশুড়ির বকা এবং শাসনে মোনালি আর কিছুই বলতে পারে না। প্রথম দিনই যে শ্বশুর বাড়িতে তাকে এভাবে শাশুড়ির হাতে ঝাড় খেতে হবে তা সে ভাবতেও পারছিল না। তাই তার হাত পা বাঁধা হয়ে যায় এবং তাকে বাধ্য হয়ে শাশুড়ির পছন্দের খাবার রান্না করতে হয়। এদিকে খাবার টেবিলে সবাই অপেক্ষা করতে থাকে কখন তারা টেস্টি খাবার খাবে, কিন্তু মোনালি খাবার এনে টেবিলে সাজিয়ে রাখার পরেই সবার মুখ বাংলার পাঁচ হয়ে যায়। এটা কি হলো বৌদি? তুমি যে রাত্রেবেলা আমাদেরকে অত আশা দেখালে, আজ সকালে নাকি তুমি আমাদেরকে 5 স্টার হোটেলের খাবার খাওয়াবে। এই তোমার 5 স্টার হোটেলের খাবার? এই তো দেখছি মায়ের থেকে এক কাঠি উপরে। তুমি শাকের চচ্চড়ি করেছো, বেগুন ভর্তা করেছো, এ বাবা, এগুলো আবার খাবার জিনিস? এই এত কিছু বলার পর তুমি শেষ পর্যন্ত এই রান্না করলে? আমি কি করব বলো, মা আমাকে আজ প্রথম দিনই এমন বকা দিলেন যে আমি কিছু করতেও পারলাম না। তবে তোমরা এভাবে মন খারাপ করো না, আমিও কিন্তু হার মানার পাত্রী নয়। 1 সপ্তাহের মধ্যেই আমি তোমাদের টেবিলের মেনু না চেঞ্জ করতে পারি তাহলে আমার নাম পাল্টে দেবে। শোনো, আজ অফিস থেকে ফেরার সময় তুমি 2 প্লেট মোমো নিয়ে এসো, বাকি আমি বুঝে নেব। মোনালির কথা শুনে সবাই খুব অবাক হয় এবং তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কিন্তু কেউ তার প্ল্যান বুঝতে পারে না।
পলাশ অফিস থেকে ফেরার পথে 2 প্লেট মোমো নিয়ে আসে এবং লুকিয়ে মোনালির হাতে দিয়ে দেয়। মোনালি নিয়ে গিয়ে বেসনে ডুবিয়ে সেগুলোকে পকোড়া করে লতা দেবীর কাছে নিয়ে আসে আর বলে, মা, আমি আজকে না পকোড়া বানিয়েছিলাম, আপনি কি পকোড়া খাবেন নাকি অন্যদেরকে দিয়ে দেব? এতে কিন্তু একটু আলাদা রকমের মশলা দিয়েছি। আরে বাবা, পকোড়াতে কি সমস্যা? গ্রামে তো আমরা সবসময় পকোড়া, চপ, ফুড়ুলি, পেঁয়াজি এইসব খেতাম। ওই দাও দেখি কেমন হয়েছে তোমার পকোড়া। কি হলো মা, আপনার পছন্দ হয়নি? না না বৌমা, তোমার হাতের পকোড়া তো খুবই সুস্বাদু হয়েছে। তুমি তো দারুণ পকোড়া ভাজতে পারো। শোনো, মাঝে মাঝে না এই ধরনের পকোড়া তৈরি করবে, বেশ ভালো লাগছে। সেদিন মোনালি শাশুড়িকে মোমোর পকোড়া খাওয়ায় এবং তিনি ধরতেও পারেন না। এরপর মোনালি কখনো চাউমিন দিয়ে, কখনো পিৎজা দিয়ে, কখনো বার্গার, আবার কখনো পনির দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে তার শাশুড়িকে খাওয়াতে থাকে। বৌমার হাতের এই অদ্ভুত খাবারের স্বাদ পেয়ে শাশুড়ি তো ভীষণ খুশি এবং ধীরে ধীরে তার সেসব খাবারের অভ্যেস তৈরি হয়ে যায়। বৌমা, তুমি সেই দিনে যে পরোটাটা বানিয়েছিলে না, সেটা আজকে একটু তৈরি করো। আজ খুব খেতে ইচ্ছে করছে জানো। বৌদি, মা মনে হয় পিৎজা পরোটার কথা বলছে। আমার মনে হয় এবার মাকে সমস্ত সত্যি কথাটা বলে দেওয়া উচিত, কারণ সবকিছু জানিয়ে করাটাই ভালো। পরে না হলে মা আমাদেরকেই দোষ দেবে যে আমরা কেন বললাম না। মা, তুমি জানো তো, তুমি যে পরোটাটা খাচ্ছ ওটা আসলে পিৎজা দিয়ে তৈরি। তুমি তো নিজেও খেয়ে বুঝতে পারছো না এই খাবার কত টেস্টের, কত ভালো বলো তো। মা প্লিজ আমাদেরকে খারাপ ভাববেন না। আমরা জানি রোজ রোজ বাইরের খাবার খাওয়া উচিত নয়, কিন্তু আমরা তো বাড়িতে কিছু করলে আপনি খেতে চান না। দেখুন, যুগ পাল্টেছে, যুগের সঙ্গে সঙ্গে খাবারের ধরনও পাল্টেছে। প্রত্যেকদিন না হয়, অন্তত মাঝে মধ্যে তো এইসব খাবার খাওয়া যেতেই পারে, তাই না? আপনিও আপনার মতো একটা করে খাবার খাবেন আর আমরাও আমাদের মতো একটা খাবার খাবো। আমি সবজি ভাত ছেড়ে দিতে বলছি না আপনাকে, আবার এখনকার দিনের নতুন খাবারগুলোকেও ছেড়ে দিতে বলছি না। 2 রকমের খাবারকে ব্যালেন্স বজায় রাখাটাই ভালো। আপনার কি মনে হয় মা? এভাবে সবার কথা শুনে লতা দেবী বুঝতে পারেন যে তার ছেলে মেয়েরা ভুল বলেনি। এরপর থেকে বাড়িতে শহরের এবং গ্রামের 2 ধরনের খাবারই রান্না হতো এবং সবাই মিলেমিশে আনন্দ করে খেত এবং তাদের সমস্যার সমাধান এভাবেই হয়। বাসন্তী খুবই চঞ্চল ও হাসি খুশি মেজাজের মেয়ে ছিল। তার বয়স বাচ্চাদের মতো না হলেও সে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতো। এমনই সে বছর হোলি ছিল, আর তাই সে সকাল সকাল উঠে হোলি মাখার আনন্দে মেতেছিল। তখন, ইয়ে, মাখিয়েছি, রং মাখিয়েছি। প্রতিবার আমায় আচমকাই রং মাখিয়ে চলে যাস, আজ আমি তার প্রতিশোধ নিয়েছি। হ্যাঁ, তুই কিন্তু এটা ঠিক করলি না। এখন তো আমরা দাঁতও মাজিনি। দাঁড়া, আরেকটু বেলা হতে দে, তারপর বোঝাচ্ছি। এবছর বাবা আমায় অনেক রং কিনে দিয়েছে। আরে চুপ কর, ওই রং মাখতে বাসন্তী কখনো ভয় পায় না, বুঝলি? আর চিন্তা করিস না, আমি সারাদিনই এখানে থাকবো, দেখবো কে কাকে রং মাখায়, যেখানে আমিও কম রং নিয়ে আসিনি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সে আমরা জানি। তুই কতক্ষণ থাকবি? একটু পরেই তোর কাকি ডাকতে আসবে, আর তুই তখন চলে যাবি। বাচ্চা মেয়ে অর্থাৎ রুহির মুখে তার কাকিমার কথা শুনে বাসন্তীর মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, যেন এক মুহূর্তেই তার আনন্দ মিলিন হয়ে যায়। আসলে বাসন্তীর বাবা মা বেঁচে ছিল না, আর সেও তার বড় বোন দীপ্তি তার কাকা হরেনবাবু ও কাকিমা মলিনা দেবীর কাছেই বড় হয়েছে। কিন্তু তার কাকা কাকিমার ব্যবহার ভালো ছিল না, তাই সেখানে তারা বাড়ির কাজের লোকের মতো করেই মানুষ হয়েছিল। এরপর দীপ্তির বিয়ে হয়ে গিয়েছিল, আর তাই বাসন্তীকেই বাড়ির সমস্ত কাজ করতে হতো। এরপর রুহি বলে, কি হলো, চিন্তায় পড়ে গেলি তো? আমি জানতাম এরকমই হবে। তা তাড়াতাড়ি রঙের জায়গায় রাখ আর গিয়ে বাড়ির কাজ কর। এই শোন, আমি তোর কথা কিছুতেই শুনবো না, কারণ আমি জানি তুই আমায় ভয় দেখানোর জন্যই এরকম বলছিস। আর যেখানে আজ হোলি তাই আমার ছুটি, আর আমি আজ তোদের সঙ্গে রং মাখবো। ইয়ে! এই বলে বাসন্তী আবারও তাদের পিছনে দৌড়াতে থাকে ও সে সারাদিন এভাবেই আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। এদিকে তাকে বাড়িতে আসতে না দেখে মলিনা দেবী খুবই রেগে যায় ও সে গিয়ে হরেনবাবুকে বলে, এই যে শুনছো, তোমার ভাইজির রকম দেখো, সেই সকালে বের হয়েছে, এখনো আসার নাম নিচ্ছে না। বলি, আজ ওর কোন বাবার বিয়ে হচ্ছে শুনি, যে বাড়ির কাজ ফেলে রেখে ঘুরছে?
ওহ মালিনী, ছাড়ো না ওসব কথা। আজ হোলি, তাই হয়তো ও একটু আনন্দ করছে। তুমি দেখবে ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই এই, তোমার জন্যই ও এত আশকারা পেয়েছে। বলি, ওর বিয়ের বয়স তো হয়ে গেল, এখন বিয়ে দিয়ে ঝামেলা দূর করছো না কেন? তারপর শ্বশুর বাড়িতে গিয়ে কত হোলি খেলবে, খেলুক। মলিনা দেবীর মুখে এরকম কথা শুনে হরেনবাবু একটু চিন্তায় পড়ে যায়। আসলে সে বাসন্তীর বিয়ে নিয়ে ভাবছিল না, সে অন্য কিছুই ভাবছিল। এরপর সে বলে, হ্যাঁ বিয়ে দেব, কিন্তু ওর তো 20 বছর হতে এখনো 1 সপ্তাহ বাকি আছে। এই 1 সপ্তাহটা কেটে যাক, তারপর আমি দেখাশোনা শুরু করব, বুঝেছো? কেন 20 বছরে কি শ্রাদ্ধ হবে? এমনিতেও ওকে দেখতে খুব একটা ভালো নয়, তার উপরে 20তে বুড়ি করলে কেই বা পছন্দ করবে ওকে? কাউকে পছন্দ করতে হবে না, হে হে, আমি অন্য কিছু ভেবে বলেছি। আসলে দাদা ওর নামে উইল করে গিয়েছে, আর যেটা 20 বছর পার হলে তবেই অন্যজনের নামে উইথড্র করতে পারবে। এখন তুমি তো জানোই যে সবকিছু দাদারই সম্পত্তি। আসলে হরেনবাবু ঠিকই বলছিল, কারণ তার ওখানে নিজের বলতে কিছুই ছিল না, সবই স্বর্গীয় দাদা অর্থাৎ বাসন্তীর বাবা বিনোদবাবুর ছিল। আর হয়তো সেটা না থাকলে তাদেরকে কেউই দেখতো না। এরপর মলিনা দেবী বলে, হ্যাঁ সে না হয় ঠিক আছে, কিন্তু ওকে বুঝতে দিলে হবে না। যেমন চলছে চলুক, একবার সম্পত্তি লিখিয়ে নিয়ে না হয় যাত্রার সঙ্গে বিয়ে দিয়ে দেব। আর আমি যেমন ওকে খাটাচ্ছি খাটিয়ে নি। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে বাসন্তী আসে। ও তাকে দেখে মলিনা দেবী তখন বলে, এই যে আসো আসো মহারানী, এই তোমার কথাই বলছিলাম। তোমার হোলি মাখা শেষ হলো নাকি এখনো বাকি আছে? তাহলে আরো এক বালতি নিয়ে যাও, নিয়ে গিয়ে মাখো। আসলে কাকিমা, আজ সকলেই ওখানে ছিল, আর জানোই তো আজ হোলির দিন। থাক, তোকে আর কথা বলতে হবে না, তোর বড্ড বার বেড়েছে, এখন কমাতে হবে দেখছি। দাঁড়া, একবার তোর বিয়েটা দিয়ে পাপটা বিদুই করি, পরের বছর শ্বশুর বাড়িতে গিয়ে যত খুশি হোলি খেলবি। হ্যাঁ সে তো মাখবই, বিয়ে আমার যেখানেই হোক না কেন। আর চিন্তা করো না কাকিমা, বিয়ে করতে আমিও রাজি আছি। কি হলো, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? এক তো দেরি করে এসেছিস, এবারে গিয়ে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো কর। মলিনা দেবীর কথা শুনে বাসন্তী তখন সেখান থেকে চলে যায় ও সে গিয়ে বাড়ির কাজ করতে থাকে। এদিকে বাসন্তী বিয়ের কথাতে বেশ খুশিই হয়েছিল, কারণ সে এখন প্রাপ্তবয়সী ছিল। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন হরেনবাবু বাড়িতে একটি ফটো নিয়ে আসে ও সে বাসন্তীকে দেখিয়ে বলে, এই দেখ বাসন্তী, এই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দেওয়ার কথা ভেবেছি। এর নাম ভোলু। এখন দেখে বলতো ছেলেটা কেমন? আরে ও কি বলবে, দেখলে না সেদিন বিয়ের কথা শুনতে মনে মনে কত খুশি হলো। এখন ছেলে যেমনই হোক না কেন ওর কোনোই আপত্তি নেই, তাই না বাসন্তী? কই দাও, তুমি ফটোটা আমায় দাও। এতদিন পর্যন্ত বাসন্তী তার কাকা কাকির সমস্ত কথাই মাথা পেতে নিত, কিন্তু আজ তার বিয়ের ব্যাপার ছিল, তাই সে চুপ না থাকতে পেরে বলে, না কাকিমা, আমি ফটো দেখব, কই দেখি ফটোটা। এই বলে বাসন্তী তখন ফটোটা নিয়ে নেয় ও সে ফটো দেখে অবাক হয়ে যায়, কারণ ভোলুর অনেক বয়স হয়েছিল, এমনকি তার মাথাতে টাক পড়ে গিয়েছিল। যেটা দেখে বাসন্তী বলে, এটা কে? একে তো আমি বিয়ে করব না, এর মাথায় তো টাক পড়ে গিয়েছে। টাক দেখছে? এদিকে আয়নায় নিজের মুখটা দেখেছিস? নিজেকে তো বাঁদরের মতো দেখতে, আর লোককে বলে কিনা টাক মাথা। কাকিমা, এভাবে তুমি বলো না, এখন আমার বাবা মা বেঁচে নেই বলে তোমরা যা বলবে তাই শুনতে হবে। আমি তো তোমাদের মেয়ের মতোই, বলো। এই শোন, ওসব বাজে কথা বাদ দে, আর আমি যেটা বলছি শোন। এখন তোকে এই ছেলেটার সঙ্গেই বিয়ে করতে হবে, কারণ আমাদের কাছে অত টাকা নেই যে তোকে যৌতুক দিয়ে বিয়ে দেব। আর এখন যদি তুই না বলিস তাহলে সারা জীবনই এখানে পড়ে থাকবি। হরেনবাবুর কথা শুনে তখন বাসন্তীর আর কিছুই বলার ছিল না। সে ওই পাষাণ লোকেদের বাড়িতে থাকার চেয়ে বয়স্ক ভোলুকে বিয়ে করাটাই ঠিক বলে মনে করেছিল। এরপর বাসন্তী তখন বিয়েতে সম্মতি দিয়ে দেয়, যার ফলে কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পরের দিন ভোলু বলে, হ্যাঁ তোমাকে কি বলছি শোনো, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, আর সেটা হলো তোমাকে মায়ের সমস্ত কথাই শুনতে হবে। এমনকি উনি যদি তোমাকে মারধর করেন তাহলে সেটাও তোমাকে সহ্য করতে হবে। আর আমরা তোমাকে যৌতুক ছাড়াই এই বাড়িতে নিয়ে এসেছি, তাই যা বলবো তুমি সেটাই শুনবে, বুঝেছো?
কিন্তু তুমি এরকম করে বলছো কেন? এই তো আমি কাল এখানে এলাম, এখন কি তুমি আমার মধ্যে কোনো খারাপ কিছু দেখেছো? এই আবার কোথায় এলাম রে বাবা? এবারে আমার কি হবে কি জানি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। কি হলো, তুমি এখন কি ভাবছো? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল আবার তোমায় সকাল সকাল উঠতে হবে। এই বলে ভোলু ঘুমিয়ে পড়ে। এরপর বাসন্তীও তখন ঘুমিয়ে পড়ে। এভাবেই সেদিন রাতটা কেটে যায়। পরের দিন সকালে ভোলুর মা অর্থাৎ শিলাদেবী সেখানে আসে ও সে এসে বলে, এই তুই একবারে ঘুমিয়ে আছিস? সকাল কটা বাজতে চললো সেটা দেখেছিস? এটা কি তোর মায়ের বাড়ি নাকি যে দুপুর পর্যন্ত বিছানায় পড়ে থাকবি? আসলে মা, কাল খুব জার্নি হয়েছে, তাই একটু চোখ লেগে গিয়েছিল। ও, চোখ লেগে গিয়েছে? তবে দাঁড়া, তোর ঘুম আমি ছাড়াচ্ছি। এই বলে শিলাদেবী তখন বাসন্তীর মাথায় একটি চাঁটি মারে, যেটা বাসন্তী কল্পনাও করতে পারেনি। কিন্তু তখন তারও কিছু করার ছিল না, কারণ ভোলুর কথা মতোই তাকে চলতে হতো। এরপর সে মনমরা করে বাড়ির কাজকাম করতে থাকে। ঠিক তখনই ওই বাড়িতে থাকা পারুল অর্থাৎ তার বড় যা ব্যাপারটি লক্ষ্য করে। এরপর সে বাসন্তীকে বলে, এই যে বোন, তুমি কে আর এখানে কি করছো? তুমি কি এখানে কাজে এসেছো নাকি? না দিদি, আমি কাজে আসিনি, আমার খারাপ ভাগ্য এখানে আমায় নিয়ে এসেছে, আর তাই আমি এই বাড়ির বৌমা হয়েছি। কি তুমি এই বাড়ির বউ? মানে ভোলু স্ত্রী নাকি? এই সর্বনাশ করেছে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তুমি হয়তো জানো না যে ভোলুর আগে থেকেই দুটো বিয়ে ছিল, আর ও আগের বছর হোলিতে ওর মায়ের সঙ্গে মিলে। পারুল তাকে এভাবেই ভোলুর ব্যাপারে বলতে যাবে কি ঠিক তখনই সেখানে শিলাদেবী চলে আসে। এরপর সে বলে, কি হচ্ছে এখানে? কি ফুসফুস গুজগুজ হচ্ছে? আর এই যে বড় বৌমা, তোমাকে না কারোর সঙ্গে কথা বলতে মানা করেছি? কই না তো মা, আমি একে এই বাড়িতে প্রথমবার দেখলাম, তো তাই একটু পরিচয় করছিলাম আর কি। তা আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। এই বলে পারুল সেখান থেকে চলে যায়। কিন্তু সে যাওয়ার সময় বাসন্তীকে তার ঘরে যাওয়ার জন্য ইশারা করে যায়। এরপর বাসন্তী মনে মনে ভাবে, কি ব্যাপার, দিদি এভাবে আমায় ইশারা করে গেল কেন? তাহলে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমি বরং সময় বুঝে একবার দিদির কাছে যাব। বাসন্তী তখন এভাবেই মনে করতে থাকে এবং সে সময় বুঝে লুকিয়ে লুকিয়ে পারুলের কাছে যায়। তখন পারুল তাকে বলে, এই একটু এদিকে শোনো, আর বেশি সাড়া করো না, তাহলে ওই পাষাণ বুড়ি জেগে যাবে, আর তোমার সঙ্গে আমিও বিপদে পড়ব। কিন্তু দিদি, তুমি শাশুড়ি মায়ের নামে আমায় এভাবে বলছো কেন? উনি তো তোমার আর আমার দুজনেরই শাশুড়ি হন, তাই না? দেখো, তুমি আমার বোনের মতো, তাই আমি তোমাকে বলছি। আসলে ওই বুড়ি আর ওই বুড়ির ছেলে মোটেও ভালো নয়। এর আগে শম্পা ও রিমিকে আগের বছর হোলির দিন ওরা নৃশংসভাবে হত্যা করেছে, আর তাই আমি তোমাকে বলছি তুমি শিগগিরই এখান থেকে পালিয়ে যাও। পারুল তখন এভাবেই শিলাদেবী ও ভোলুর ব্যাপারে বলতে থাকে। আসলে সে ঠিকই বলছিল, কারণ ভোলু এরকমই ছিল, আর সে কোনো মেয়েকে 1 বছরের বেশি সহ্য করতে পারতো না, আর তাই প্রতি বছর সে হোলির পর নতুন নতুন মেয়েকে বিয়ে করত। যেটা শুনে বাসন্তী বলে, হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে চলে গেলেও হবে না, কারণ আমি মায়ের বাড়িতে ফিরে গেলেও সেখানে শান্তি পাবো না, আমায় যা করার এখানে থেকেই করতে হবে। ও, তুমি বুঝছো না, ওরা ভালো মানুষ নয়, ওরা এখন তোমাকে এই হোলিতে পুড়িয়ে মারবে, আর তুমি এটা মিলিয়ে নিও। আর আমি কাউকে কিছু বলতেও পারবো না, কারণ আমায় ওরা এই বাড়ি থেকে বেরই হতে দেয় না। পারুলের কথা শুনে বাসন্তীর চিন্তা হচ্ছিল ঠিকই, কিন্তু তারও তখন কিছু করার ছিল না। এরপর আরো কয়েকদিন কেটে যায় ও দেখতে দেখতে হোলির সময় চলে আসে। এমনই একদিন বাসন্তী বাড়ির কাজ করছিল, তখন সে ভোলু ও শিলাদেবীর কথা শুনতে পায়। তখন, কিন্তু বাবা, আর কদিনই তো বাকি আছে, একটু দাঁড়া না, এখন পাগলামি করিস না। হোলির দিন মেরে ফেললে কেউ কিছুই বুঝতে পারবে না, কারণ ওই দিন অনুষ্ঠানে সকলেই যে যার আনন্দে মেতে থাকে। এ বাবা, তাহলে দিদি তো সত্যিই বলছিল, কিন্তু না, আমায় এভাবে বসে থাকলে চলবে না, নিজের প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করতেই হবে আমাকে। এই ভেবে বাসন্তী তখন পরিকল্পনা করতে থাকে, কিন্তু সে চাইলেও সেই বাড়ি থেকে বের হতে পারতো না, কারণ সেখানে শিলাদেবীর কড়া নজরদারি থাকতো। এমনই একদিন বাসন্তী একটি বুদ্ধি আঁটে ও সে গিয়ে শিলাদেবীকে বলে, মা, বলছি সামনেই তো হোলি, তা আমি এই হোলিতে আমি মায়ের বাড়িতে যাব। না না, তার কোনোই প্রয়োজন নেই, আমাদের এখানে বড় করেই হোলি মানানো হয়,
আর তুমি এখানেই থাকবে। আর যদিও তোমার কাকা ওই বাড়িতে পাঠাতে মানা করেছে। তাহলে মা আমি বাইরে গিয়ে কিছু রং কিনে নিয়ে আসি। কাল তো হোলি, আর হোলিতে রঙের তো প্রয়োজন হবে, তাই না? হ্যাঁ, তা দরকার হবে বই কি, কারণ তোমার রক্তের দাগ মেটাতে তো লাল রঙেরই প্রয়োজন হবে। আচ্ছা ঠিক আছে, যাও, আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। শিলা দেবী এভাবেই বললে তখন বাসন্তী সেখান থেকে চলে যায় ও সে সোজা থানায় গিয়ে ওঠে। এরপর পুলিশকে গিয়ে সে সমস্ত ঘটনাই বলে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ আসে ও ভোলু ও তার মায়ের জঘন্য অপরাধের জন্য তাদেরকে ধরে নিয়ে যায়। এদিকে বাসন্তীর প্রতি করা অন্যায়ের জন্য হরেনবাবু ও মালিনী দেবীরও জেল হয়, যার ফলে বাসন্তীর আর কোনোই বিপদ থাকে না। এখন সে স্বাবলম্বী ছিল এবং কয়েকদিন পর মহেশ নামের একটি ভালো ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে যায় ও সে মহেশকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে।